সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ইউসিবি পিএলসি টু দ্য পয়েন্টে। আমি তারিকুল ইসলাম মাসুম। যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা, সবাইকে ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আলোচনার বিষয় রাজনীতির নতুন চ্যালেঞ্জ। মানুষের সামনে প্রতিদিনই নতুন নতুন চ্যালেঞ্জ আসে, একই রকম রাজনীতিতেও নতুন নতুন চ্যালেঞ্জ আসে। এখন যারা রাজনীতি করছেন, ভবিষ্যতের যারা রাজনীতি করবেন, প্রত্যেকের জন্য প্রতিটা দিন নতুন নতুন চ্যালেঞ্জের। এসব বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, সাবেক সংসদ সদস্য ও প্রেসিডিয়াম সদস্য, জাতীয় পার্টি। সম্মানিত দর্শক, আমাদের সাথে আরও উপস্থিত আছেন ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, সাধারণ সম্পাদক জি9। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। শুরুতে বলছিলাম রাজনীতির নতুন চ্যালেঞ্জ। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আপনাকে দিয়ে শুরু করি। আপনি রাজনীতির মাঠের দীর্ঘদিনের খেলোয়াড়, সংসদ সদস্য, প্রেসিডিয়াম সদস্য একটা রাজনৈতিক দলের। এখন যে বাংলাদেশের অবস্থা, বাংলাদেশের রাজনীতি না করলেও সবার কিন্তু রাজনীতির প্রতি একটা আকর্ষণ আছে। অনেক অরাজনৈতিক ব্যক্তিত্ব এখন রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সংস্কার কমিশন, সংস্কার নিয়ে আলোচনা, সমঝোতা, বিচার, নির্বাচন এই শব্দগুলোই বাংলাদেশে এখন বেশি উচ্চারিত হচ্ছে। নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোকেও প্রস্তুতি নিতে হবে। অনেকগুলো 147টি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করেছে। সামনের রাজনীতি কেমন হবে? আমি খুবই তরুণ রাজনীতিবিদ, খুব বেশি দিন রাজনীতি করি তা না। আমার থেকেও বাংলাদেশে হাজার হাজার রাজনীতিবিদ আছে যারা অসংখ্য পট পরিকল্পনা, সে 71 সাল থেকে রাজনীতি করে আসছে এমন লোক আছে, 5-6 বার জেলে গেছে। তো তাদের কাছেই আমাদের এই প্রত্যাশাটা অনেক বেশি। আমার সহ আলোচক সায়ন্ত ভাই, আমরা একসাথে অনেক টকশো করেছি। চরম দুর্যোগময় সময়ে বুদ্ধিদীপ্ত, তীক্ষ্ণ কিন্তু ভদ্রচিত ভাষায় উনি বিগত সরকারের যেভাবে সমালোচনা করেছেন এবং তার মত এবং আদর্শকে, গণতন্ত্রকে উনি তুলে ধরেছিলেন, ওটা অত্যন্ত প্রশংসার দাবিদার। এখন চ্যালেঞ্জ তো হচ্ছে দুটো। প্রথম হচ্ছে একটি ইলেকশন হবে কি না, 2 কবে হবে, 3 ইলেকশনটা ইনক্লুসিভ হবে নাকি ইনক্লুসিভ হবে না। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ইনক্লুসিভ হবে না, যেহেতু এই মুহূর্তে আওয়ামী লীগ ব্যান, জাসদ ব্যান, ঐক্যমত, অন্তর্ভুক্তি, সার্বজনীনতা, বহুত্ববাদ, বিচার মানে কিন্তু ন্যায় বিচার মানে কিন্তু মব না, ইনসাফ অনেক বড় বিষয়। ইসলামিক শাসন ব্যবস্থায় অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে এটার উপরে, ইনসাফের উপরে অত্যন্ত। এই জিনিসগুলোই এখন চ্যালেঞ্জ। এবং এই ক্ষেত্রে ঐক্যমতের সুযোগ তো সবাই পায় না। 91 সালের ভোটের পরে আওয়ামী লীগ বিএনপি ঐক্যমতের কথা বললে এটা হতো না। 96-তে হয়নি, 2001-এ হয়নি, 8-এ হয়নি, কখনোই হয়নি। এবারে আন্দোলনের পরে আওয়ামী লীগ পরাজিত শক্তি হিসাবে, কিছুটা ভীত শক্তি হিসাবে সংক্ষিপ্ত টার্মে তাদেরকে জোর করে একটা ঐক্যমতে আনা যেত, সংক্ষিপ্ত টার্মে। যেটার অসাধারণ ক্ষমতা আমাদের ডক্টর ইউনূস স্যার পেয়েছিলেন 8 তারিখে। এবং সেই সময় তিনি যদি দেশটাকে একটা সুন্দরভাবে বিন্যাস করে ফেলতে পারতেন, তাহলে আজকে অনেকগুলো এমব্রাসিং সিচুয়েশন সামনে যেগুলো আসবে, এগুলো আসতো না। বিএনপি বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় দল, আকাশচুম্বী প্রত্যাশা সকলের উপরে। বিএনপির উপর এখন প্রত্যাশা হচ্ছে বিএনপি নিজেকে ক্ষমতায় নিবে, বিএনপি বিশাল বিরোধী দলকে ক্ষমতায় নিবে, এটা বিএনপির কাছে আমাদের প্রত্যাশা। 2, বিএনপি ন্যায় বিচার করবে, ফরেন পলিসি ঠিক রাখবে। অর্থাৎ যারা যারা অ্যান্টি বিএনপি তারাও বিএনপির দিকে তাকিয়ে আছে যে বিএনপি এই সময় দেশটাকে বাঁচাবে। এত বড় দায় কি বিএনপি নিতে পারবে? এটা একটা খুব কঠিন বিষয়। এবং বিএনপি ভিকটিম দল, প্রতিটি ওয়ার্ডে কোনো না কোনো বিএনপির লোক নির্যাতিত হয়েছে গত 17 বছরে, প্রতিটি ওয়ার্ডেই আছে। এখন তারা কতটা প্রতিহিংসা পরায়ণ হবে, হওয়াটাই স্বাভাবিক। তাদেরকে নিবৃত্ত করা কঠিন বিষয়। এই সময় আমাদের দরকার ছিল নেলসন ম্যান্ডেলা, এই সময় আমাদেরকে দরকার ছিল কুইন এলিজাবেথ দ্য গ্রেট। কুইন এলিজাবেথকে সারা জীবন ক্যাথলিকরা বলতো হোর, বাস্টার্ড চাইল্ড, কারণ তার মার সাথে তার বাবার বিয়েটা ক্যাথলিকরা মেনে নেয়নি। তো তিনি যখন ক্ষমতায় গেলেন, তিনি কিন্তু ক্যাথলিক নিধন করলেন না, উনি ক্যাথলিকদেরকে অনেকটা প্রেশার করে জোর করে একটা চার্চ করলেন, 1 চার্চ। সেই থেকে ইংল্যান্ডে একটা চার্চ, ইউনিফিকেশন অফ চার্চ, একটা আইন পাস করিয়েছেন জোর করে। সেখানে অনেক ডিক্টেটরশিপ ছিল, কিন্তু করেছেন। করার ফলেই ইংল্যান্ড হয়ে গেল। পরবর্তীতে ইংল্যান্ড যে হাফ অফ দ্য ওয়ার্ল্ড দখল করলো, এর ভিত্তিতে কুইন এলিজাবেথ, উনি নিজের দেশটাকে এক করে ফেলেছিলেন। ডক্টর ইউনূস স্যার কুইন এলিজাবেথ দ্য গ্রেট হতে পারতেন, কিন্তু উনি যাদের অ্যাডভাইস শুনলেন বা যাদের চাপে পড়লেন, তারা ইউনাইটেড বাংলা গড়তে চায়নি, তারা ডিভাইডেড বাংলা গড়তে চেয়েছে। এবং তাদের এই ডিভাইডেড বাংলা কখনো মব হয়েছে, কখনো দল নিষিদ্ধ হয়েছে,
কখনো ফ্যাসিবাদের দোসরকে ফাঁসি চাই, অনেকগুলো নেগেটিভ তত্ত্বের মধ্যে দিয়ে দেশ চলেছে। ফলে যেটা হয়েছে, দেশটা এখন চলছে না। ফলে যেটি হবে, সামনের ইলেকশনের সময় এই নিয়ন্ত্রণহীন দেশে বলগাহীন নিয়ন্ত্রণের ইলেকশন হতে পারে। এই বলগাহীন নিয়ন্ত্রণের ইলেকশনের সময় রক্ত ঝরতে পারে, ভায়োলেন্স হবে। পার্টির ভিতরে বিএনপির মতো বিশাল দল, প্রত্যেক আসনে তাদের 4-5 জন প্রার্থী আছে, অন্যান্য দল আছে, ছোট দল যারা ব্যাপক আন্দোলন করেছে গত 17 বছর, তাদের মূল্যায়ন কিভাবে হবে? অন্তর্ভুক্তিমূলক সংসদ হবে কিনা? গত 10 বছরের সমস্যাটা কি ছিল? 14 থেকে 14, 18, 24-এর সমস্যা তো মূল একটাই, একতরফা ইলেকশন। মূল একটাই যে সংসদে অন্তর্ভুক্তি ছিল না। এই সংসদে অন্তর্ভুক্তি কিভাবে আনা যাবে, এইটার একটা রূপরেখা, একটা কাঠামো অবশ্যই তৈরি করতে হবে। কারা করবে? এখন আমি যেটা মনে করি, বর্তমান সরকার সেই পরিমাণ লিডারশিপ, সেই পরিমাণ ম্যাচুরিটি, সেই পরিমাণ সাহস দেখাতে পারবে না। এটা আমাদের প্রত্যাশা বৃহৎ দল হিসাবে বিএনপির কাছে। 17 বছরের রাগ, দুঃখ, ক্ষোভ, বেদনা, খালেদা জিয়াকে 2 বছর জেলে রাখার, জনাব তারেক জিয়াকে দীর্ঘ সময় দেশের বাইরে নির্বাসন, সব কিছু ভুলে গিয়ে তারা যদি এই একটা ঐক্যমত করে দেশটাকে বাঁচাতে পারে, অন্তর্ভুক্তিমূলক সংসদ করতে পারে, 10 বছরের একটা চার্টার টাইম বিএনপি পেয়ে যাবে যদি করতে পারে। এবং সেইটার মধ্যে আমাদের একটা মুরব্বী দরকার যে এই 10 বছরের বন্দোবস্তটা করবে। ধন্যবাদ আপনাকে। ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত অনেকগুলো কথা বলে ফেললেন। অনেক চ্যালেঞ্জ হবে, রক্ত ঝরতে পারে, ইনক্লুসিভ হবে কিনা। আপনার কাছ থেকে একটু শুনতে চাই, আগামী নির্বাচন এবং আগামীর পথ চলা বাংলাদেশের এবং রাজনীতির কেমন হবে? শামীম ভাই যে চ্যালেঞ্জগুলির কথা বলছেন, এর কোনোটাই ফেলে দেওয়ার মতো নয়। সব চ্যালেঞ্জগুলোই সামনে আছে। কারণ 24-এর গণ অভ্যুত্থানের পরে যে একটা ঐক্যবদ্ধ গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি গড়ে উঠেছিল, যত দিন যাচ্ছে তত সেই গণ অভ্যুত্থানের পক্ষের স্টেক হোল্ডারদের মধ্যে রাজনৈতিক কৌশল আস্তে আস্তে বিরোধিতায় পরিণত হয়েছে। বিরোধিতা কখন শত্রুতায় পরিণত হবে, এটা একটা বড় আশঙ্কার কথা। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্য, কথায় তার কিছুটা ইঙ্গিত পাওয়া যায় না এমন নয়। সেই ক্ষেত্রে যদি এই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির ঐক্যটা নষ্ট হয়, এইটা বাংলাদেশের জন্য ক্ষতির কারণ হতে পারে। এই ঐক্য ধরে রাখাটাও একটা বড় চ্যালেঞ্জ, প্রথম চ্যালেঞ্জ আমি বলবো। আপনি দেখেন যে 1971 সনে বাংলাদেশ বিজয়ী হলো। বিজয়ী হওয়ার পরে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির মধ্যে যদি ঐক্য থাকতো, তাহলে 75-এ এসে বাকশাল করতে হতো না। বাকশালের কনসিকুয়েন্সে 15ই আগস্টের পরিণতিও হয়তো আসতো না। ওই একই কথা আপনি গোড়ায় যাবেন, ঐক্যের অভাব এবং সব আমি খাবো, এই যে পরিস্থিতি তৈরি হয়, সেটাকে রোধ করা। এখন 24 পরবর্তী সময়ে এই যে গণঅভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক শক্তির মধ্যে যে ঐক্যটা যে ধরে রাখা যাচ্ছে না বলে মনে হচ্ছে, সেটা কি করে আপনি ঐক্যের ধারে কাছে রাখবেন, রাজনৈতিক শক্তিগুলো রাখবে, সেটা একটা চ্যালেঞ্জ। দ্বিতীয় হলো নির্বাচনটা লন্ডনে যে যৌথ ইস্তিহার হলো, সেই যৌথ ইস্তিহারটা প্রতিপালন হবে কি না অনেকে সংশয় প্রকাশ করছেন। অনেকে আমাদের জিজ্ঞেস করেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তো? আমি বলি, না হওয়ার কি কারণ মনে হয়? বলে, না, কোনো আস্থা তো পাই না, কোনো বিশ্বাস পাই না, সরকারের মোটিভ বুঝতে পারি না, এনসিপির কথায় কেমন যেন সন্দেহ হয় যে তারা হৃষ্টপুষ্ট না হওয়া পর্যন্ত নির্বাচন হতে দিবে কিনা। জামায়াত ইসলামের কথাও এক এক সময় এক এক রকম মনে হয়। বিএনপি আর তার সমমনা কিছু দল আবার নির্বাচন চাচ্ছে। এখন যদি লন্ডনের যৌথ বিবৃতি সেটা যদি প্রতিপালন না হয়, তাহলে বিএনপির মতো একটা বড় শক্তি, রাজনৈতিক শক্তি এবং তাদের সমমনা দল, তারা যদি রাস্তায় নামে নির্বাচনের দাবিতে, তাহলে এই সরকারের তো যে স্টেট অ্যাপারেটাস তাদের পক্ষ নিয়ে তাদের মতো যতটুকু চলে, সেটা তো বিএনপির মতো এবং তাদের সঙ্গে রাজনৈতিক শক্তির মতো এত বড় শক্তিকে নিবৃত করবার সক্ষমতা রাখে কিনা, এই প্রশ্ন অনেকের মধ্যে আছে।
আবার যদি সরকার যদি নির্বাচন দিতে যায় সেই ক্ষেত্রে যদি অন্য শক্তি যাদের কথা বলা হচ্ছে তারা আবার যদি মনে করে যে এই মুহূর্তে নির্বাচন হলে যে ফ্লো তাতে আমাদের নির্বাচনে কাঙ্ক্ষিত ফলাফল আসাটা অসম্ভব হবে, তো আমরা আরও সময় নিলে হয়তো ভালো করতে পারবো, এই কৌশলও তারা, রাজনীতি তো কৌশলের খেলা, তখন তারা নির্বাচন ধরেন চাইলো না, তখন কি হবে, এই নির্বাচন নিয়েও একটা চ্যালেঞ্জ তৈরি হবে যে নির্বাচনটা সঠিক সময়ে হবে কিনা। যদি নির্বাচন সঠিক সময়ে না হয়, এই ফেব্রুয়ারিতে না হয়, ডিসেম্বরে হলো না, ফেব্রুয়ারি তখনও যদি না হয়, তাহলে আপনি ধরে নিতে পারেন ২৬ সালের ডিসেম্বর নভেম্বরের আগে আর নির্বাচন হচ্ছে না। এবং ওর মধ্যে বাংলাদেশের গতি প্রকৃতি কোথায় গিয়ে দাঁড়াবে? আপনার এটা কি রাজনৈতিক শক্তি মাঠে নামলে সরকার যদি মোকাবেলা করতে না পারে, নিবৃত করতে না পারে, তখন তারা কি করতে পারে? পদত্যাগ করতে পারে। পদত্যাগ করলে নতুন কোনো বন্দোবস্ত, নতুন কোনো অন্তর্বর্তী সরকার, গণঅভ্যুত্থান পরবর্তী সকলের মত নিয়ে যে সরকার, সেই বিষয়ে সবাই একমত হতে পারছে না। তাহলে নতুন করে আবার ইন্টারিম গভর্নমেন্ট এত সহজে গঠন করা যাবে এই দেশে? যদি না যায় তখন কি হবে? তখন তো ইমার্জেন্সি ছাড়া আর কোনো পথ থাকে না। তো ইমার্জেন্সি হলে ক্ষমতা কার হাতে যায়? সেই রকম পরিস্থিতি হলে আবার ইন্ডিয়া এদেশে অতীতে তার ভৃত্যকে ক্ষমতায় রেখে যেইভাবে এই বাংলাদেশকে তার করায়ত্ত করে রেখেছিল, সেই রকম ইন্ডিয়ার সেই হারিয়ে যাওয়া আধিপত্য তারা আবার এখানে পুনঃস্থাপন করতে চাইবে, সেটাও তো একটা বড় চ্যালেঞ্জ। প্লাস তখন ফ্যাসিবাদের যদি আবার এইখানে যদি পুনরুত্থান তাদের হয় সেই শক্তির, তারা এই গণঅভ্যুত্থানের সময় যে ছাত্র জনতা, বিএনপি, জামায়াত, যাদের দ্বারা এই গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে এবং শেখ হাসিনা সহ তার নেতারা, তার প্রশাসনের লোক অনেকে জাতীয় মসজিদের খতিব পর্যন্ত পালিয়ে গেছেন, পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, তারা ফিরে আসলে এরা নিরাপদ থাকবে? ফলে দেশটা একটা গৃহযুদ্ধের দিকে চলে যাবে কিনা, সহিংসতার দিকে আরও বড় আকার ধারণ করবে কিনা? ফলে এ সবই তো চ্যালেঞ্জ। এখন নির্বাচন ধরেন হলো, দিল ফেব্রুয়ারিতে, নির্বাচন দিলে কি হবে? নির্বাচন দিলে সংস্কারের প্রশ্নে কতটুকু অগ্রগতি হবে, একমত হবে? এই একমত হওয়াটা তো একটা চ্যালেঞ্জ। এক পক্ষ একমত হলে আর এক পক্ষ হচ্ছে না, আর এক পক্ষ শর্ত জুড়ে দিচ্ছে। এরপরে গণতন্ত্রে একটা ভালো বিরোধী দল খুব গুরুত্বপূর্ণ সংসদে। সেই ক্ষেত্রে বিএনপির এখনকার যে রাজনৈতিক অবস্থা, এটা বাংলাদেশের বাস্তবতা যে বাংলাদেশে মূলত দ্বিমেরু কেন্দ্রিক রাজনৈতিক বাস্তবতা ছিল। এক মেরুতে বিএনপি এবং তার অ্যালাই, আর একদিকে আওয়ামী লীগ এবং তার অ্যালায়েন্স। এর পরের স্তরে আরেকটা একটু নিচের দুইটা দল ছিল, জামায়াত ইসলাম এবং জাতীয় পার্টি। তার মধ্যে জাতীয় পার্টি তাদের আভ্যন্তরীণ কোন্দল এবং আওয়ামী লীগের সঙ্গে, আওয়ামী লীগ সরকারের মন্ত্রী হওয়া, তাদের অধীনে নির্বাচন করে মিলেমিশে চলাতে তারা প্রশ্নবিদ্ধ হয়ে তারাও একটু মানে খুব কোণঠাসা অবস্থায় আছে। সেই অবস্থায় বাংলাদেশ এখন একক বৃহত্তম রাজনৈতিক শক্তি হিসেবে এক্সিস্ট করছে বিএনপি। এখন বিএনপির সমমনা যারা, তারা তো বিএনপির সঙ্গে থেকে তাদের সঙ্গে নির্বাচন করতে চায় এবং একসঙ্গে সরকার গঠনের আকাঙ্ক্ষা, জোটবদ্ধ হয়ে সেটা থাকাও অস্বাভাবিক না। কারণ তাদের মধ্যে অনেকে আছে জাতীয় পর্যায়ে অনেক বড় নেতা, জাতীয় নেতার মর্যাদা তারা পান, সবাই চিনে। কিন্তু ভোটের রাজনীতিতে তার এলাকায় নির্বাচন করতে গেলে তখন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত এর বাইরে তাদের অবস্থান খুব দুর্বল। তার এককভাবে তার ভোটে নির্বাচিত হওয়া তার জন্য সহজ নয়। ফলে তারা তো মনে করে যে ফ্যাসিবাদ বিরোধী 16 বছর আন্দোলন তো আমি বিএনপির সঙ্গে করেছি, সুতরাং বিএনপির সঙ্গে আমি থেকেই নির্বাচনটা করে এমপি হতে চাই বা সরকার গঠন হলে সেখানে আমি থাকতে চাই। সেই ক্ষেত্রে ওই এলাকার বিএনপির যে ক্যান্ডিডেট, সেও তো এত বছর আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, মার খেয়েছে, খুনের শিকার হয়েছে তার কর্মীরা, সে কেন ছাড়বে? এই দ্বন্দ্বটা কিভাবে নিরসন হবে, এইটা বিএনপির জন্য একটা বড় চ্যালেঞ্জ। এবং যারা অন্য আছে, এরকম অনেক রকমের চ্যালেঞ্জ এই নতুন রাজনীতির নতুন করে যোগ হচ্ছে। ফলে আমরা খুব সন্দিহান যে বাংলাদেশে আসলে এখন যদি গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্যে ঐক্য বিনষ্ট হয়, তাহলে এই চ্যালেঞ্জগুলো আরও বাড়বে। ঐক্য হলে তো সবাই যদি ঐক্যবদ্ধভাবে একই প্ল্যাটফর্মে নির্বাচন করে, তাহলে তো সবাই সরকারি দল হবে। আমি আপনি একটু বুঝাতে পারিনি, আমি দুঃখিত। ঐক্যবদ্ধ বলতে একসঙ্গে ইলেকশন করবে, এক মার্কা বা এক প্ল্যাটফর্ম, সেটা বুঝাইনি। এই ঐক্য হচ্ছে ফ্যাসিবাদ বিরোধীর ঐক্য যেটা ছিল, সেটা বজায় রেখে যে আমরা শান্তিপূর্ণ নির্বাচন করব, কেউ কাউকে বাধা দিব না, এবং জনগণ যাকে চায়
এই যতটুকু সংস্কার হয় এর ভিত্তিতে যাব, এই নির্বাচন মেনে নিব এবং সরকার গঠনের সময় তখন চিন্তা করা হবে যদি দেখা যায় যে বিএনপির বাইরে বিরোধী দল হওয়ার মতো শক্তি যতটুকু যা আছে তাদেরকেও যেন সংসদের যথেষ্ট স্বাধীনতা দেওয়া হয় বিরোধী দল হিসেবে। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, অনেকগুলো ইকুয়েশনের কথা আপনারা দুজনই বললেন। ভবিষ্যৎ কী হবে তা তো এখনই বলা যায় না, একটা প্রেডিকশন করা যায়। জাতীয় পার্টির অভ্যন্তরের কোন্দলের বিষয় তিনি তুলেছেন, আসলে কোন্দল আছে না নাই? কিছুটা মনোমালিন্য, কিছুটা ভুল বোঝাবুঝি ছিল, এবং সেখানে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রও থাকতে পারে। জাতীয় পার্টি যখনই একটু ভালো রোল প্লে করে তখনই কেউ না কেউ জাতীয় পার্টিকে নিয়ে ষড়যন্ত্র করে, এবং অতীতে দেখা গেছে প্রায় প্রতিটি সরকারই জাতীয় পার্টিকে ভেঙেছে। এটা খুব লজ্জাকর যে জাতীয় পার্টিকে ভাঙা যায়। বিএনপিকে তো আর ভাঙা যায়নি, জামাতকে তো আর ভাঙা যায়নি, আওয়ামী লীগকেও ভাঙা যায়নি কখনো। তবে আওয়ামী লীগ থেকে অনেকে 75-এর পরে অন্য দলে চলে গেছে। তো সেটার থেকে আমরা যারা ইয়াং ফোর্স জাতীয় পার্টিতে আছি আমরা খুবই ইউনাইটেড যে আমরা এবার জাতীয় পার্টিকে জনগণের আকাঙ্ক্ষামুখী রাখবো। জাতীয় পার্টির চেয়ারম্যানও এই বিষয়ে খুবই সচেষ্ট যে তিনি 14 সালে কিন্তু ভোট বর্জন করেছিলেন জীবনের ঝুঁকি নিয়ে। 14 সালে এরশাদ কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে ভোট বর্জন করেছিলেন, অসাধারণ একটা খেলা খেলেছিলেন। শেখ হাসিনা সহ পুরো আওয়ামী রিজিমকে চরম বিপদে ফেলে দিয়েছিলেন। তফসিলে গিয়ে যখন তফসিলে প্রার্থীতে জমা দেওয়ার টাইম শেষ হয়ে গেল, সেই শেষ হওয়ার পরে উনি উইড্রো করলেন। যখন উইড্রো করলেন তখন আর নতুন করে মনোনয়ন দেওয়ার কোনো সুযোগ ছিল না, ভোট অলমোস্ট পিছিয়ে যেত। বিএনপি একটু হুঙ্কার দিলে, বিএনপি একটু আন্দোলন করলে, জামাত একটু আন্দোলন করলে ওই সময় পট পরিবর্তন হয়ে যেত। কাটাকাটি করে ফাঁকা মাঠে বল দিয়ে দিয়েছে বিএনপি। বিএনপি শুধু কিক করে গোল দিবে, কোনো একটা হেজিটেশন ছিল যেটা আমাদের বোধগম্য না। তো এরশাদ চেষ্টা করেছিল দেশটাকে অন্তর্ভুক্তিমূলক ইলেকশন করার শেষ জেনুইন চেষ্টা জীবনের ঝুঁকি নিয়ে উনি করেছিলেন, সেটা আমি পুরোপুরি সাক্ষী। কিন্তু তাতেও তো লাভ হয়নি। তাতে লাভ হয়নি, কারণ ওই যে 2 দিনের বিএনপির নিস্তব্ধতা, জামাতের নিস্তব্ধ, 2 দিনের মধ্যে একটা ব্যাকআপ প্ল্যানে চলে গেছে। সেই সময় ভারতের পররাষ্ট্র সচিব আসলেন, সেই পররাষ্ট্র সচিব সুজাতা সিং আসার পরে এরশাদ স্যার নিজে দাঁড়িয়ে সাংবাদিকদের স্পষ্ট বললেন উনি কেন আমাদের রাজনীতির ব্যাপারে কথা বলবেন। অনেক সাহস এরশাদ দেখিয়েছে। এরশাদকে পরে ইয়াতে নিয়ে যাওয়া হয়ে গেল, গলফ ক্লাবে নিয়ে যাওয়া হলো, সিএমএইচে নিয়ে যাওয়া হলো, খুব জঘন্যভাবে নিয়ে যাওয়া হয়েছে, আমরা ব্যাপারটা জানি। তো ওই যে এরশাদকে নিয়ে যাওয়া হলো তখন তো দেশে কোনো প্রতিবাদ হলো না, ভোট বর্জনের জন্য তাকে অপমান করে নিয়ে যাওয়া হলো একজন সাবেক রাষ্ট্রপতিকে। সেই সময় কেউ আন্দোলন করেনি, পরিবেশটা ঘোলাটাও ছিল না। আমি এখন আপনাকে যেটি বলবো, ঐক্যমতের সুযোগ সবাই পায় না। 14 সালের একতরফা ইলেকশনের পরে যেটা হয়েছিল, যেটা শান্ত ভাইরাও অনেকবার বলেছেন, ইট ওয়াজ এ অ্যাপিল টু সিজার, অর্থাৎ আওয়ামী লীগের জাতীয় পার্টি একই রকম ছিল, এটা ওনাদের ভার্সন আর কি। এখন যদি জাতীয় পার্টি ভোট না করে, জাসদ ভোট না করে, বামপন্থীরা অনেকে ভোট না করে, মাইজ ভান্ডারি ভোট না করে, বা অন্য কোনো 2-1টি উদার ইসলামিক দল বা আমিপন্থী ইসলামিক দল ভোট না করে, আওয়ামী লীগ ভোট না করে, সংসদে থাকবে এই 10 বছর 12 বছর যারা একসাথে আন্দোলন করেছে, যারা 2001 সালে একসাথে ভোট করেছে, যারা 2008 সালে একসাথে ভোট করেছে, জামাত বিএনপি এরাই থাকবে। আর ছোটোখাটো কিছু দল থাকতে পারে, সেখানে বিএনপি থাকবে সরকারি দলে আর জামাত থাকবে বিরোধী দলে। তা তো একই হলো, একটি দলেরই 2টি অংশ, একটা জোটেরই 2টি অংশ। ওটা প্রকৃত বিরোধী দল হবে না। এখন আর্টিফিশিয়ালি জামাত বিএনপি দ্বন্দ্বের চেষ্টা করছে এই মুহূর্তে, এবং আমি এটা খুব নিবিড়ভাবে দেখে আমার পলিটিক্যাল অ্যাজাম্পশন, এটা আর্টিফিশিয়ালি দ্বন্দ্ব তৈরি করা হচ্ছে নিজেদেরকে বিরোধী দল হিসেবে দেখানোর জন্য জামাতের। কিন্তু ওটাকে আসলে বিরোধী দল হিসেবে কাঠামোগতভাবে রিপ্লেস করা যাবে না। তো আমরা যত তাত্ত্বিক আলোচনাই করি, শেষ পর্যন্ত কিন্তু একটা অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা ছাড়া সমাধান হচ্ছে না। তার আগে যেটা প্রয়োজন, বিচার। আপনি বিচার করে প্রয়োজনে 100, প্রয়োজনে 1000, প্রয়োজনে 10,000 লোকের রাজনীতিতে অংশগ্রহণ নিষিদ্ধ করে দেন। যারা মানুষ মেরেছে, যারা দুর্নীতি করেছে, যারা দেশকে নিয়ে কেনাবেচা করেছে, তাদের দেশে রাজনীতি করার কোনো সুযোগ নাই। কিন্তু বিচারটা না করে আপনি কিন্তু আওয়ামী লীগকে ব্যান করলেন। আওয়ামী লীগকে সাময়িক ব্যান, এটা উইড্রো হতে পারে। আওয়ামী লীগকে ব্যান করার মানে হচ্ছে কি, একটি অদৃশ্য আওয়ামী লীগকেও ভোটে আনতে আপনারা ভয় পাচ্ছেন। এটি একটা ভয়ঙ্কর ইকুয়েশন, অনেকে বলছে। তো সেই সুযোগটা আওয়ামী লীগকে কেন দিচ্ছেন? আওয়ামী লীগের বিচার করে তাদেরকে যদি ভোটে আনা যায়, আমার মনে হয় একটা সমাধানে আসতে পারে। সাম্প্রতিক সময়ে ডক্টর ইউনূস স্যারও বলেছেন যে আওয়ামী লীগ ভোট করবে কিনা এটা নির্বাচন কমিশনের বিষয়। উনি বলেছেন নির্বাচন কমিশন তো সরকারের বাইরে না, নির্বাচন কমিশন সরকারের মধ্যেই আছে। সরকার যখন, মানে বর্তমান প্রেক্ষাপটে সরকার আওয়ামী লীগকে সাময়িক ব্যান করলো,
সেটা রেফারেন্স দিয়েই তো নির্বাচন কমিশন ইলেকশন থেকে ব্যান করলো, নিবন্ধনটা সাময়িক স্থগিত করলো না। এটা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে, যারা রক্ত দিয়েছে, তাদের একটা আকাঙ্ক্ষার বিষয়। তারা যদি সবাই মিলে বলে আওয়ামী লীগ ব্যান, তাহলে তো ব্যান হবে। তাতে কি দেশের স্বার্থ রক্ষা হচ্ছে? তাতে কি দীর্ঘমেয়াদী রাজনীতিতে স্বস্তির সৃষ্টি হচ্ছে? এবং তাতে কি বিএনপির জন্য স্বস্তি হচ্ছে? বিএনপি এরকম একটি ভোটে ক্ষমতায় এসে 5 বছর থাকতে পারবে? 2 বছরের মধ্যেই দেশে সিভিল ওয়ার হয়ে যাবে, কম বেশি ছোটোখাটো। এইসব বিষয়ে তো অতীত নিদর্শনগুলো খুবই খারাপ। আর আওয়ামী লীগ যেভাবে পুলিশ প্রশাসন গুম করে, মানুষ মেরে, টর্চার করেছিল, ঠিক সেভাবে বিএনপিকে থাকতে হবে। অর্থাৎ আওয়ামী লীগের কালিমাগুলো বিএনপির ঘাড়ে লেগে যাবে। বিএনপির কিন্তু অসাধারণ একটা সুনাম আছে যে 15ই ফেব্রুয়ারি বিএনপি একতরফা ভোট করেছিল, করে কিন্তু আবার দ্রুত নতুন ভোট দিয়ে দিয়েছে, ফ্রেশ ভোট দিয়েছে। যে ভোটে হেরেছে তারা জেনে শুনে বুঝে কিন্তু বিএনপি হেরেছে 96 সালে। এবং 15ই ফেব্রুয়ারি ভোটের পর ইচ্ছা করলে 1 বছর থাকতে পারে, 1 বছরও থাকেনি, অ্যামেন্ডমেন্ট করে দ্রুত করে দিয়েছে। তো সেই সুনামের দলটি কিন্তু যখন একতরফা ভোটে দীর্ঘদিন ক্ষমতায় থাকবে, তখন আস্তে আস্তে তার হাতে রক্ত লেগে যাবে। এবং আপনি বললেন, সায়ন্ত ভাই বললেন দানব যেন না হয়। আমি যেটুকু সংসদে ছিলাম বা আমি যেটুকু বুঝি, দানব হতে কোনো বাধা নেই। বাংলাদেশের কাঠামোটাই এমন, ভোটিং সিস্টেমটাই এমন হয়ে গেছে। যিনি প্রাইম মিনিস্টার হবেন তিনি সব কিছু করতে পারবেন, এটা প্রাইম মিনিস্টার সিস্টেম। হ্যাঁ, সেখানে হচ্ছে বিরোধী দলের, সেখানে যদি একটা প্রকৃত বিরোধী দল থাকে 100 সদস্য বিশিষ্ট, সংসদ তো ব্যাকবেঞ্চারের সংসদ, সংসদ তো মন্ত্রীদের না, মন্ত্রী দায়বদ্ধ সংসদে। আর এই জুনিয়র ব্যাকবেঞ্চাররা দাঁড়ায় দাঁড়ায় প্রশ্ন করবে, মন্ত্রী ভয়ে কাঁপে। প্র্যাকটিক্যালি মন্ত্রীরা ভয়ে সংসদে কাঁপে, কারণ এমপিরা যখন কথা বলে তখন তো ছেড়ে কথা বলে না। এটাই হলো সংসদের স্ট্রেংথ। তা আপনি কি মনে করেন এই একসাথে আন্দোলন করা, একসাথে উঠা বসা করা, একসাথে বন্ধুত্বের লোকরা ওভাবে কঠোর সমালোচনা করবে দেশের স্বার্থে? একটা ইগোবোধ কাজ করবে, একটা ফ্রেন্ডশিপ কাজ করবে, একটা হাস্যবোধ কাজ করবে। তো ওই ব্যাকবেঞ্চারদের 100 জনের প্রকৃত বিরোধী দল, এটাই এখন চ্যালেঞ্জ। এবং সেক্ষেত্রে বিএনপিকে চোখ বন্ধ করে 100 আসনে, প্রয়োজনে 100 আসনে প্রার্থী দেওয়া যাবে না বিএনপির। প্রয়োজনে 100 আসনে বিএনপিকে হারিয়ে জিততে হবে। বিএনপিকে 100 আসনে হেরে, 120 আসনে হেরে গণতন্ত্রকে জেতাতে হবে, বহুদলীয় গণতন্ত্রকে। কে ছাড় দিবে? এইটা একটা খুব কঠিন প্রশ্ন। ছাড় এই জন্যই তো বললাম, ওই যে বন্দোবস্তটা একসময় চাপিয়ে দিতে হয়, এবং সেটাই তো ডক্টর ইউনূস স্যারের কাছে আমাদের এক্সপেক্ট। উনি যদি চাপিয়ে দিতেন কেউ তো না করতে পারতো না, কিন্তু উনি সাইড নিয়ে নিয়েছেন টোটালি। যারা আন্দোলন করেছে তাদের সাইড নিয়েছেন, এটা আনজাস্টিফাইড না। কিন্তু যখন উনি দেশের প্রাইম মিনিস্টার হলেন, প্রধান উপদেষ্টা হলেন, তখন তাকে পরাজিত শক্তিরও ন্যায় বিচারটা দেখতে হতো। এটাই তো, এই জন্যই তো তাকে আমরা দেশ বরেণ্য নেতা হিসেবে মেনেছিলাম। তো সেটা উনি করতে পারলেন না। আওরঙ্গজেব যখন জয়লাভ করলেন, শাহজাহানকে 7 বছর রাখলেন কয়েদে, দারাকে নির্মমভাবে হত্যা করলেন, দারার ছেলে সোলাইমানকে একসাথে হত্যা করলেন, নিজের ভাই মুরাদকে হত্যা করলেন বিচারিক প্রক্রিয়ায়, আরেক ভাই সুজা পালিয়ে গেল অনেক জায়গায়, কত কিছু করলেন, সালমান সিংকে হত্যা করলেন, তেগ বাহাদুর শিখ গুরু কোনো কারণ ছিল না, অকারণে হত্যা করেছেন, শিবাজির সাথে দ্বন্দ্ব করেছেন, শিবাজির ছেলে সম্ভাজিকে হত্যা করেছেন। শেষ বয়সে তার মনে হয়েছে কিছু ভুল হয়ে গেছে, তখন দারার মেয়ের সাথে নিজের ছেলের বিয়ে দিলেন। কিন্তু বাইদেন মোগল সাম্রাজ্য অলমোস্ট শেষ। তিনি একমাত্র মোগল সম্রাট যাকে ব্যাটেলফিল্ডে থেকে মৃত্যুবরণ করতে হয়েছে, একমাত্র মোগল সম্রাট যে দিল্লি ছেড়ে শেষ জীবন টোটালটাই ডেক্কান ছিল, আওরঙ্গাবাদে টোটাল 6 লক্ষ ফোর্স নিয়ে ওইদিকে ছিলেন, বাকি রাজ্যগুলো ধ্বংস হয়ে গেছে। তো ওই যে ঐক্যমতের সুযোগ ছিল তার যেখানে যেখানে, উনি ঐক্যমত করেনি। এটা শেষ করে দিচ্ছি, ছত্রপতি শিবাজি আওরঙ্গজেবের কাছে সারেন্ডার করেছিল তাকে বাদশাহ হিসেবে মেনে, কিন্তু আওরঙ্গজেব তখন তাকে অপমান করে, তাকে সেনাপতিদের সাথে দাঁড়া করায়। সেই রাগে দুঃখে ছত্রপতি শিবাজি কম্প্রোমাইজ করে না। তো এখন যদি ডক্টর ইউনূস সবাইকে সম্মান দিতেন, তাহলে উনি একটা চমৎকার একটা গ্র্যান্ড অ্যালায়েন্স, একটা লেভিয়াথান, একটা বন্দোবস্ত করে ফেলতে পারতেন, যেটার জন্য টোটাল পলিটিক্যাল প্রেক্ষাপট রেডি ছিল, কিন্তু উনি এটা নিলেন না বা দেরি করে নিলেন। ঠিক, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে সাখাওয়াত হোসেন সায়ন্ত। আমরা শেষ করব যেই যদি কিন্তুগুলো দেখলাম, নির্বাচন এবং নির্বাচন পরবর্তী অনেক কিছুর কল্পনা এবং পরিকল্পনা আমরা করলাম। আসলে সব কিছুই নির্ভর করবে যথা সময়ে যদি যথাযথভাবে একটি নির্বাচন হয় এবং সেই নির্বাচনে যদি মানুষের অংশগ্রহণও থাকে, এবং এখানে আলোচনায় যেই সিটগুলো দিলাম আমরা, সেই সিটগুলো ওইভাবে পায়। আসল বাস্তবতাটা কি আপনার কাছ থেকে শুনে? আপনার প্রশ্নের মধ্যে অনেকগুলো যদি বলেছেন, যদি দেয়, যদি হয়। আসলে এই যদির ঊর্ধ্বে উঠতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। তবে
আওয়ামী লীগ যে এবার নির্বাচন করতে পারবে না এবং করতে দেওয়ার কোনো সুযোগ নাই, এখানে কিন্তু কোনো যদি কিন্তু নাই। একদম যদি কিন্তু বিহীনভাবে এই সিদ্ধান্তটা নিতেই হবে। 1971 সালে মুক্তিযুদ্ধের পরে 73 সালের নির্বাচনে যদি জামায়াত ইসলাম নির্বাচন করবে কিনা, মুসলিম লীগ নির্বাচন করবে কিনা এই প্রশ্ন উঠত, তাহলে যেরকম পরিস্থিতি হতো, এইবার পরিস্থিতি তার থেকে একটুও কম না, আরও ভয়াবহ। কারণ 71 সনে হলো একটা বহিঃশত্রু পাকিস্তান, পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী আমাদের উপর আক্রমণ করেছে। আমরা তাদেরকে তো ত্যাগ করেই দিয়েছি, স্বাধীনতার ঘোষণা হয়ে গেছে। সেই অবস্থায় তাদের সেনাবাহিনী, তাদের বিভিন্ন বাহিনী এদেশের দোসরদের নিয়ে আমাদের হত্যা করেছে। আর এইবার আমার দেশের মধ্যে, একটা স্বাধীন সার্বভৌম দেশে একটা রাজনৈতিক শক্তিকে, একটা সরকার নিজের ভাইকে হত্যা করেছে, নিজের বোনকে হত্যা করেছে। আপনি সেই হত্যাকারীদের নির্বাচনে আনার কোনো যদি কিন্তু দেখেন সুযোগ আছে? আবার তাদের বিচার, সাহেব ভাই তো আইনজীবী, বললেন দরকার হলে 1000 10,000 বিচার করেন, তারপরে করেন। বিচারটা করবেন কয়দিনে? এত সহজ? আপনি চাইলেন আর এত মানুষকে বিচার করে অযোগ্য ঘোষণা করে দিলেন, সেটাও কি আদালতে টিকবে? সেটা নিয়েও কি ন্যাশনালি ইন্টারন্যাশনালি কথা উঠবে না যে জাস্টিস হারিড মিনস জাস্টিস বারিড? সেটা কি চান? সেটাও না। এর তদন্ত হবে, বিচার হতে হবে। এবং আওয়ামী লীগের মধ্যে ধরেন ওদের ডাইনেস্টিটা দেখেন। আজকে যদি এরকম হতো যে আওয়ামী লীগের সভানেত্রী, ফ্যাসিবাদ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রত্যক্ষ নির্দেশে যে আয়নাঘর হয়েছে, এ ব্যাপারে কারো বিন্দুমাত্র সন্দেহ কাজ করে? আপনার কি মনে হয় যে গোলাম আজমের ছেলে, যে আর্মি অফিসার, মীর কাসেমের ছেলে ব্যারিস্টার, তাদেরকে কোনো অফিসার নিজ উদ্যোগে গোপনে ওইখানে আটকে রাখবে কেন? তার স্বার্থ কী? আর তার বুকের পাটা এত বড় হবে, এটা কারো বিশ্বাস হয়? সুতরাং এই লেভেলের লোকদেরকে বছরের পর বছর আটকে রাখতে শেখ হাসিনার কনসার্ন ছাড়া, তার অনুমতি ছাড়া, তার কনসেন্ট ছাড়া সম্ভব? তাহলে যে মানুষটি এভাবে আয়নাঘরের মতো জায়গায় মানুষকে বিনা বিচারে বছরের পর বছর আটকে রাখতে পারে, যার নির্দেশে মানুষকে গুম করে হত্যা করে বালুর বস্তা দিয়ে নাকি সমুদ্রের পানিতে ডুবিয়ে দিয়েছে, সেই কাজ করতে পারে, সর্বশেষ যার নির্দেশে এরকম গণহত্যা করে হাজার হাজার মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হতে পারে, সেই নেত্রী এদেশে আবার রাজনীতি করবে এটা আশা করেন? তিনি করবেন না, তার পরিবার, তার আত্মীয় কাছের লোক যারা এর সঙ্গে যুক্ত তারা করবে। তাহলে আওয়ামী লীগের মধ্যে যে একেবারেই কিছু ভালো লোক ছিল না তা তো নয়। তারা কেন নতুন আওয়ামী লীগের ধারণা নিয়ে সামনে আসছে না? তারা কি আসবে? এখন তারা না আসলে কি সরকার তাদেরকে, বিএনপি বা যা অন্য কেউ তাদেরকে বানিয়ে দিবে? এই আওয়ামী লীগ বানিয়ে দিলাম। তাহলে আপনি আওয়ামী লীগের রাজনীতি দেশে আশা করেন কি করে? সেই রেজিমে কিভাবে এখানে আবার জায়গা পাবে? তাদেরকে জায়গা পেতে হলে আওয়ামী লীগের মধ্যে যারা অপরাধ করেনি তাদেরকে, ওই যে আগের যে নেতৃত্ব যারা খুনি, গণহত্যাকারী, গুম খুন করেছে, ফ্যাসিবাদী কায়দায় দেশ চালিয়েছে 16 বছর, দেশটাকে লুটপাট করে টাকা পাচার করে অর্থনীতিকে একেবারে ভঙ্গুর করে ফেলেছে, যারা রাজনৈতিক অপরাধ করেছে, তাদেরকে বাদ দিয়ে যে নতুন আওয়ামী লীগ তারা আসুক, তাদেরকে যদি বাধা দেওয়া হয় তখন না আমি বুঝতে পারবো যে এই দেশ ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে এরা চায় না। দেশ এগুতে হলে তো ঐক্যবদ্ধভাবেই এগুতে হয়, বিভাজন নিয়ে আগানো তো খুব কঠিন। 1972 সালে শেখ মুজিবুর রহমান সুনির্দিষ্ট কিছু অভিযোগের অপরাধীদের বাদ দিয়ে সাধারণ ক্ষমা কেন ঘোষণা করেছিলেন? কারণ তিনি জানতেন যে এই রকম বিভাজন নিয়ে তো আমি এগুতে পারবো না, সুতরাং সবাইকে আমি শত্রু বানাবো না, কাউকে কাউকে ছাড় দিতে হবে। পাকিস্তানের সঙ্গে নতুন করে তিনি বন্ধুত্ব কেন করলেন? ভুট্টোকে কেন লাল গালিচা সংবর্ধনা দিলেন? কারণ জানেন যে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে আমরা স্বাধীন হয়েছি, কিন্তু পাকিস্তানে ফেলে দিয়ে একা ইন্ডিয়ার পেটে ঢুকে আমি তো বাঁচতে পারবো না, বা উচিত হবে না, ব্যালেন্স রাখতে হবে। জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসলেন তখন তিনি এই যে ঐক্যবদ্ধভাবে এগুনের বা বিভাজন কমানোর আরও আরেক ধাপ এগিয়ে গেলেন। তিনি বাকশাল করে যে দলগুলোকে নিষিদ্ধ করা হয়েছিল সেই দল এবং আগে নিষিদ্ধ থাকা দল সবার জন্য রাজনীতি উন্মুক্ত করে দিলেন, যে গণতন্ত্র ওপেন, সবাই রাজনীতি করেন, মানুষের কাছে যান, দেশকে এগিয়ে নেন। আরও ঐক্যবদ্ধভাবে এগোনোর পথ খুলে দিল। এখনও আমরা চাই
জাতি বিভাজনের মধ্যে না থেকে ঐক্যবদ্ধতার দিকে যাক। কিন্তু ঐক্যবদ্ধতার নাম করে একটা খুনি, ফ্যাসিবাদী, পলাতক, গণহত্যাকারী, গুম খুন করে যারা টাকা পাচার করে করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেশটাকে ধ্বংস করেছে, তাদেরকে আমরা পুনর্বাসন করব বিনা বিচারে বা এইরকমভাবে? বিচারটা হোক, মানুষের কাছে তারা ক্ষমা চাক। মানুষ যদি ক্ষমা করে তাহলে অবশ্যই ঐক্যবদ্ধভাবে আগানোর পথ তৈরি হয়ে যাবে অটোমেটিক্যালি। ফলে এই চ্যালেঞ্জটা আছে, হয়তো কিছুদিন থাকবে। এক সময় আমরা বুঝে ফেলবো এই দেশে আগানোর জন্য, ঐক্যবদ্ধভাবে আগানোর জন্য কোন পথটা গ্রহণযোগ্য, মানুষ নির্ধারণ করে দেবে। ধন্যবাদ সাখাওয়াত হোসেন সায়ন্ত, অনেক সুন্দর কথা বললেন। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, আমাদের সময় শেষ হয়ে গেছে, আমাদেরকে শেষ করতে হবে। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল, দেখা হতে পারে সে অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।